I want to tell you what the election commissioner chief election commissioner told us within 7 minutes of the meeting. Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. Get lost का हिंदी क्या होता है? निकल जाओ यहाँ से। একটা ছোট্ট অংশ দেখিয়ে পর্বটা শুরু করলাম, যেখানে গতকাল নির্বাচন কমিশনের দপ্তরে হানা দিয়েছিলেন কার্যত বলা চলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ডেরেক ওব্রায়ান সহ আরো অনেকে, সাগরিকা ঘোষ অনেকে গিয়েছিলেন। সেখানে অভিযোগ আবারও ওই মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা অভিযোগ করেছিলেন, একই রকমের অভিযোগ যে তাদেরকে গেট লস্ট বলা হয়েছে, অর্থাৎ এখান থেকে চলে যান, বেরিয়ে যান, এরকম নাকি বলা হয়েছে। যদিও নির্বাচন কমিশন বলেছে যে না, এরকম বলা হয়নি, তবে তারা যে সমস্ত কাজ করছিলেন ওই চিৎকার চেল্লামেল্লি, সেগুলোকে শান্তভাবে তাদের বলার কথা বলা হয়েছিল। এবং তৃণমূল কংগ্রেস মানেই চিৎকার চেল্লামেল্লি, আইন ভাঙা, আইনকে না মানা, গাজোয়ারি করা, গায়ের জোর দেখানো, গণতন্ত্র না মানা, এটা আমরা জানি। তো সেই কারণেই ইলেকশন কমিশনের অফিসে তো এটা করা যায় না। সেই কারণে ইলেকশন কমিশন বলেছে কিনা আমি জানি না গেট লস্ট, কিন্তু যদি বলেও থাকে প্রকাশ্যে বলার দরকার ছিল না তৃণমূল কংগ্রেসের। তার কারণ একটা বাজে ইমপ্রেশন তৈরি হয় যে ইলেকশন কমিশন যদি তৃণমূল কংগ্রেসের মতো একটা রাজনৈতিক দলকে বলে গেট লস্ট, মানে রাজনৈতিক দলটার আর কিছু থাকে না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আর কিছুদিন যদি ডেরেক ওব্রায়ানরা অপেক্ষা করে যান, দেখবেন যে এই 2026-এর পর পশ্চিমবঙ্গের মানুষ ভোটের পর এই তৃণমূল কংগ্রেসকে এই একই শব্দবন্ধ বলতে পারে। তখন কিন্তু তাদের আর অভিযোগ জানানোর কিছু থাকবে না। গতকাল ইলেকশন কমিশনের তরফ থেকে প্রথমে ডিনাই করা হয়েছে যে তাদের দাবি ভ্রান্ত, এবং তারা বলেছেন, দেখতে পাচ্ছেন পোস্টটা, সেখানে জ্ঞানেশ কুমার আরো দুই আধিকারিক তারা হাস্য মুখে ছবি দিয়েছেন তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাওয়ার পর, এবং সেখানে লিখেছেন ইলেকশন কমিশনস আলটিমেটাম টু তৃণমূল কংগ্রেস, ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল দিস টাইম ফিয়ার ফ্রি, ভায়োলেন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি, ইন্ডিউসমেন্ট ফ্রি, রেড ফ্রি, বুথ অ্যান্ড সোর্স জ্যামিং ফ্রি, উইল দে শিওরলি বি, ECI straight talk to তৃণমূল কংগ্রেস। তো পরিষ্কার বলেছে যে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে এবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে। এবারে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসকে আলটিমেটাম দিয়েছে নির্বাচন কমিশন। এরপরেও একটা রাজনৈতিক দল কিভাবে ভোট চাইবে, নির্বাচন কমিশন যদি একটা রাজনৈতিক দলকে এরকম ভাবে মানে স্টিগমা লাগিয়ে দেওয়ার মতো জায়গায় চলে আসে, সেই রাজনৈতিক দলটার বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু থাকে বলে মনে হয় না। আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি আপনাদের সামনে, গতকাল আপনারা দেখেছেন যে এবিপি আনন্দ বেশ কিছু আপনাদের সার্ভে দেখিয়েছে। সেই সার্ভেগুলো কয়েকটা ইন্টারেস্টিং ছিল। তার মধ্যে আমি একটা সার্ভে এই কারণেই দেখাচ্ছি যে এটা অনুপ্রাণিত একটা মিডিয়া, তারা এই সার্ভেটা করেছে ভোটার ভাইভ এবং নিউজ 18। তারা 3 রাউন্ড সার্ভে করেছে। 3 রাউন্ডের দেখুন, প্রথম রাউন্ডে তৃণমূল পেয়েছিল 184 থেকে 194, বিজেপি পেয়েছিল 98 থেকে 108। দ্বিতীয় রাউন্ডে তৃণমূলের আসন কমে যায় 169 থেকে 179, বিজেপির আসন বাড়ে 113 থেকে 123। তৃতীয় রাউন্ড মানে এখনো পর্যন্ত সর্বশেষ রাউন্ডে আরো কমে তৃণমূল 159 থেকে 169, বিজেপির বাড়ে 120 থেকে 130। এটা হচ্ছে নিউজ 18 বাংলা, মানে কি বলবো, যার বিশ্ব মজুমদার, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যান, বিদেশেই যান, দেশেই যান, গ্রামেই যান, শহরেই যান, সবসময় তার পিছু পিছু ঘোরে। তারা এতে অংশগ্রহণ করে তারা বলছে বিজেপি 130 পেয়ে যাবে। আমি সেই জন্য আপনাদের সামনে দেখালাম, বাকিগুলো দেখালাম না। যারা বলছে যে এবারে ডেফিনেটলি বিজেপি জিতবে, তাদেরটা আমি দেখানোর প্রয়োজন বোধ করছি না। আমি অনুপ্রাণিতদেরটা আগে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি আসি গতকাল এবিপি আনন্দের সঞ্চালক সুমন দে, তিনি বললেন 21 বছর পর তারা এই প্রথম এবারে কোনো সার্ভে করবেন না। কেন করবেন না এটা তিনি এক্সপ্লেনেশন দিলেন না, আমার পক্ষেও জানা সম্ভব নয়। কিন্তু আমার কৌতূহল হলো যে কেন এবিপি আনন্দ সার্ভে করবে না। তার কারণ আমরা আপনাদের সামনে যে ধরনের খবর পরিবেশন করি সেগুলো একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি। তাই খুঁজতে খুঁজতে মাথায় যখন প্রবলেমটা সলভ হচ্ছে না, তখন আরো বেশি খোঁজ চালিয়ে যেটা জানতে পারলাম যে আপনারা জানবেন যে এবিপি আনন্দ একটা সময় ড্যানিয়েলসন কোম্পানিকে দিয়ে সমীক্ষা করাতো। অর্ধেক সময় মিলতো না,
তারপরে মধ্যে সি ভোটারকে দিয়ে তারা সমীক্ষা করাতো। এবারে সি ভোটার সমীক্ষা করেছে, কিন্তু এবিপি আনন্দ বলেনি যে সি ভোটারের সমীক্ষা তারা দেখাচ্ছে বা এরকম। তার কারণ একটা আমি বুঝতে পেরেছি, হতে পারে কারণ এবারে সি ভোটার যে অনুপ্রাণিত একটা সমীক্ষা দেখিয়েছে, একটা রাজনীতির অকথা বোঝা ছেলে পর্যন্ত ওটাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে। আমি ইচ্ছা করে আপনাদের সামনে দেখাচ্ছি এটা, যে এইরকম অনুপ্রাণিত সার্ভেও কিন্তু পশ্চিমবঙ্গে আপনি পাবেন। দেখতে পাচ্ছেন লড়াই মোটেও একপাশে হচ্ছে না। সি ভোটারের সমীক্ষায় তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, পছন্দের মুখ মমতাই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছে মিথ্যে করে, ওপরে হেডলাইন দেওয়া হয়েছে, তার কারণ ভেতরে একেবারে এক পেশে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে জয় দেখানো হয়েছে। তাতে প্রবলেম নেই, হতেই পারে, তার সার্ভে সংস্থা যা এসেছে তাই হতে পারে, কিন্তু কোথায় অবিশ্বাসটা তৈরি হয়েছে আমি বলবো। এরা বলছে, এদের সমীক্ষায় বলছে সি ভোটারের, যে 294টার মধ্যে নাকি এবারে 184 থেকে 194টি আসন পেয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল। কল্পনা করুন, মানে এসআইআরে এত নাম বাদ এগুলো নাকি কোনো ইম্প্যাক্ট হবে না, একই রকম কার্যত তারা থেকে যাবে, 184 থেকে 194টা আসন পাবে। বিজেপি সামান্য কিছু বাড়বে, মানে সামান্য কিছু বলতে 98 থেকে 108টি আসন তারা বিজেপিকে দিচ্ছে। তো দেখুন, এই যে এসআইআর এর এত বড় ইম্প্যাক্ট, অ্যাডজুডিকেশনে আপনারা জানেন, অ্যাডজুডিকেশনের পর ইতিমধ্যেই ফার্স্ট ফেজের ইলেকশন ভোট কিন্তু সেটা ফ্রিজ হয়ে গেছে, সেটা আর বাড়ানো সম্ভব নয়। এর পরেও মানে এমনিতেই অ্যান্টি ইনকামবেন্সি এতটা রয়েছে তৃণমূলের বিরুদ্ধে, তারপরে এসআইআর এত সংখ্যক নাম, আমি একটু পরে অ্যানালিসিস করছি, সেখানে একটা সংস্থা যদি তৃণমূল কংগ্রেসকে এত আসন দেয়, আমার মনে হয় এই সমীক্ষক সংস্থাকে বোধহয় এই কারণে, আমি শিওর না, এই কারণে হয়তো এবিপি আনন্দ আর প্রাসঙ্গিক বলে মনে করেনি। যাই হোক, এইখানে আমি আপনাদের সামনে বিশ্লেষণ করব। দেখুন কেন আমি বললাম যে কোন ভিত্তিতে, আপনারা তো বলতেই পারেন যারা তৃণমূলের সমর্থক এই আসন তো পেতেই পারে, আমি আপনাদের বলছি যে এই আসন পাওয়া সম্ভব নয় এবারে তৃণমূল কংগ্রেসের। এখানে একটা আনন্দবাজারে যতই তারা তৃণমূলের হয়ে ব্যাট করার চেষ্টা করুক না বিজ্ঞাপনের লোভে, কখনো কখনো কোনার দিকে কিছু কিছু খবর তারা ছেপে দেয়। তারা লিখছে, দেখুন, পদ্মের খাতায় গোপন গণিত, 1,92,000 ভোট ঘুরলেই 58টি আসন কমবে তৃণমূলের দাবি দলের আভ্যন্তরীণ সমীক্ষায়। কি ঘটনা না, 2024 সালে তৃণমূল এবং বিজেপির 58টি এমন আসন রয়েছে যে আসনের মধ্যে সব মিলিত যোগ করলে দুই দলের মধ্যে তফাৎ হচ্ছে 3,80,000। ভালো করে বুঝুন, 58টি বিধানসভার ভোট একসঙ্গে, মানে 58টি বিধানসভার বিজেপির যোগ করলেন, 58টি বিধানসভা তৃণমূলের যোগ করলেন, দুটো বিয়োগ দিলে তৃণমূল এগিয়ে ছিল 3,80,000-এর একটু বেশি ভোটে। এবার আপনারা ধরুন যে ওই আসনগুলোর মধ্যে, তার মানে যদি ভোট করেন 1,90,000, 1,90,000 বা 1,99,000 ভোট যদি এদিক থেকে ওদিকে চলে যায়, তার মানে এই 58টি আসন তৃণমূল কংগ্রেস যেগুলো জিতেছিল সেটা তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেলবে। ঠিক আছে, এটা পাটিগণিতের নিয়ম, কারণ পুরোটা মানে আপনার যোগ বিয়োগের নিয়মে 50% বিয়োগ করলে অন্য জায়গা থেকে অটোমেটিক্যালি 50% যোগ হয়ে যাচ্ছে। তাই মাত্র 1,92,000 58টি বিধানসভা মিলিয়ে ভোট টানতে হবে। এইখানে এসআইআরে বাদ গেছে কত, 91 লক্ষ। বিধানসভা গড়ে যদি আপনি বলেন, তাহলে প্রায় মালদা মুর্শিদাবাদের মতো এই সমস্ত এলাকা থেকে কিন্তু এইগুলো, সেখানে 50,000-এরও বেশি এক একটা বিধানসভা ভিত্তিক ভোট বাদ গেছে। এখানে ভোট টানতে হবে কত, 3,000 মাত্র। যেখানে কোথাও 30,000, 40,000, 50,000 করে নাম বাদ চলে গেছে, সেখানে ভোট বিজেপির পালে যেতে হবে মাত্র 3,000। অর্থাৎ গতবার বিজেপি যা রেজাল্ট করেছিল, সেই রেজাল্ট যদি বিজেপি এবারে শুধু ধরে রাখে, তাহলেই পরিবর্তনটুকু হয়ে যাবে। আমার কথাটা খেয়াল করুন, গতবার বিজেপি যে রেজাল্টটা করেছিল, এবারে যদি একটা এক্সট্রাও যদি কোনো মানুষ তাদের ভোট না দেয়, শুধু ওইটুকু ধরে রাখলেই এবারে পরিবর্তনটা হয়ে যাবে। আরো একটি বিষয় আমি আপনাদের সামনে বলবো, এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, যে এই সমীক্ষাটা গতকাল এবিপি আনন্দতে দেখিয়েছে, আমি আপনাদের সামনে আগেই দেখিয়ে দিয়েছিলাম 3-4 দিন আগে। এটা হচ্ছে মাদ্রিজ তারা করেছে, বা ম্যাট্রিজ বলতে পারেন। তারা বলছে যে তৃণমূল কংগ্রেস 140 থেকে 160, বিজেপি 130 থেকে 150, অন্যান্য 8 থেকে 16, এইটা তারা বলেছে।
এবং মানে এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, তবুও এটা কিছুটা কাছাকাছি। এবং এরা যেটা বলছে যে ভোটেরটা দেখুন, হাড্ডাহাড্ডি লড়াই হলেও বলছে তৃণমূল পাবে 43%, বিজেপি পাবে 41%। তো আপনাদের মনেও প্রশ্ন আসতে পারে যে হাড্ডাহাড্ডি যদি লড়াই হয়, দুজনাই যদি 140-এর কাছাকাছি আসন দেখানো হয়, তাহলে দুই রাজনৈতিক দলের মধ্যে কি করে 2% ভোটের তফাৎ হচ্ছে। এইখানে একটা সমীকরণ রয়েছে, আপনারা আশা করি এটা সহমত হবেন আমার সঙ্গে। আমি আপনাদের আরো একটা প্রেডিকশন করছি, এবারে দেখবেন বিজেপি যদি ক্ষমতায় এসেও যায়, দেখবেন মানে ভোটের পার্সেন্টেজে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও থাকতে পারে। দেখে নেবেন যে ভোটের পার্সেন্টেজে তৃণমূল কংগ্রেস হয়তো দেখবেন যে ওরা 41% পেল, বিজেপি হয়তো পেল 40%। তা সত্ত্বেও আসন সংখ্যার নিরিখে বিজেপি বেশি পাবে। আমাকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন যে এটা কোন পাটিগণিতের নিয়মে সম্ভব? এইটা সম্ভব এইখানেই যে এখানে একটা রয়েছে অকার্যকরী ব্যবধান বলে একটা বিষয় রয়েছে। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত বিধানসভা রয়েছে সেইখানে প্রয়োজনের অতিরিক্ত ভোট তারা পান। ধরুন সংখ্যালঘু অধ্যুষিত যে জায়গায় মাত্র অ্যাভারেজে 10,000 ভোটে জিতলেই যথেষ্ট সিগনিফিকেন্ট জয় হিসাবেই ধরা হয়, সেখানে তারা আননেসেসারি মানে 40,000 ভোটে, কেউ 50, কেউ 80, কেউ 90, কেউ 1 লাখ ভোটে পর্যন্ত বিধানসভায় তারা যেতেন। অর্থাৎ এই যে মানে অকার্যকরী ব্যবধান, যে ব্যবধানটার কোনো প্রয়োজন নেই, তার কারণ সেখানে মুসলিম ভোটটা কনসোলিডেট হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। এই ভোটের সংখ্যা হচ্ছে 55,80,000 অকার্যকরী ব্যবধান। এটা 2024-এর নিরিখে 55,80,000 হচ্ছে অকার্যকরী ব্যবধান। এই ব্যবধানটা 2021-এ আরো ছিল, সেটা ছিল 65 লক্ষের কাছাকাছি অকার্যকরী ব্যবধান। অর্থাৎ এই ব্যবধানটা মানে 65 লক্ষটা কমে যদি 60 লক্ষ হয়ে যেত, তাহলেও কিন্তু ফলাফল আসনের নিরিখে একই থাকতো। কিন্তু এটা আননেসেসারি মার্কিং বাড়িয়ে নিয়েছে। ধরুন কেমন এক্সাম্পলটা আরেকবার, যে আপনি ফার্স্ট হয়েছেন, আপনি 700-এর মধ্যে পেয়েছেন 699, আর যে সেকেন্ড হয়েছে সে পেয়েছে 500। কাজেই আপনি 699 না পেয়ে যদি আপনি 620ও পেতেন, তাহলেও আপনি ফার্স্ট হতেন। তাহলে বাকি যে নাম্বারটা, এটা আপনার আননেসেসারি নাম্বার। মানে মুসলিমদের তারা প্যানিকড হয়ে গিয়ে তাদের ভোটকে দিয়ে এই পুরো ভোটটা তাদের যে নিয়ে আসে, এটা কার্যত কোনো বিশেষ কোনো লাভ হয় না। আলটিমেটলি ভোটের পার্সেন্টেজে দেখা যায় তৃণমূল কংগ্রেস অনেক বেশি ভোট পেয়েছে, কিন্তু এইটা একটা সিটকে নির্ণায়ক ভূমিকায় পালন করতে বেশি পারে না। তার কারণ মাত্র 114টি আসনেই সংখ্যালঘুর প্রভাব রয়েছে। কাজে এই 114টি আসনে যে পরিমাণ ভোট তৃণমূল কংগ্রেস টেনে নেয়, সেটা অকার্যকরী। তারা সেই 114টা আসনেই দেখবেন যে ভোট টানবে, সেটা তাদের প্রাপ্ত ভোটের হয়তো 70 বা 80 মানে 60% বা 70%। আশা করি আমি আপনাদের সামনে বোঝাতে পারলাম। ঠিক এই জায়গাতেই আমি বলার চেষ্টা করছি যে তৃণমূল কংগ্রেস এবারে ভোটের পার্সেন্টেজের নিরিখে হয়তো তারা কিছুটা বিজেপির থেকে এবারেও বেশি ভোট পেলেও পেতে পারে, কিন্তু মানে সেটা সিট ট্রান্সফরমেশনে সেটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হবে না। এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রচারে দু একটা খবর না বললে তো ঠিক হয় না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছেন যে এই যে অ্যাডজুডিকেশনে যে নামগুলো রয়েছে, আপনাদের প্রথমে বুঝতে হবে যে এই যে মানে ভোটার লিস্ট কিন্তু ফ্রিজ হয়ে গেছে। ভোটার লিস্টে অ্যাডজুডিকেশনের জন্য যে সমস্ত এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে যে মানে বিচারগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আর ফার্স্ট ফেজের জন্য অ্যাপ্লিকেবল হবে না। তারা সেখানে গিয়ে তাদের ভোটার লিস্টের নাম মানে তাদের সেখানে অ্যাপ্রুভ হলেও কিন্তু তারা ভোটার লিস্টের নাম ওঠাতে পারবেন না। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছেন। কেন হলো, লাভ হলো কেন? এটা কিন্তু লাভ হলো না, তাহলে তো আমাদের আবার কোর্টে যেতে হবে। আমি একটা ছোট্ট অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গায় শোনাবো। এগুলো জাজেরা ক্যান্সেল করেছে, কিন্তু তার আগে কেন ফ্রোজেন করে দিল ভোটিং রাইটসটা ফার্স্ট ফেজে? এটা আমার মাথায় ঢুকছে না। আমি একটু বোকা হতে পারি, বুদ্ধি কম হতে পারে, কিন্তু অ্যাজ এ আইনজীবী আমার মনে হয় আমাদের আবার কোর্টে যাওয়া উচিত এতগুলো নাম বাদ দেওয়ার জন্য, এবং আমরা করব। শুনুন, লড়ে যাব ইঞ্চিতে ইঞ্চিতে, কিন্তু প্রবলেমটা কি জানেন?
পয়লা বৈশাখ আসছে তো, তার আগে বাংলায় একটা চৈত্র সেল হয়, সেখানে কনসেশনে লোকে জিনিসপত্র কিনতে পারে। আজকে দেশের সব জায়গাগুলো বিক্রি হয়ে গেছে চৈত্র সেলের মতো। শুনলেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে এই কোর্টে এত দৌড়াদৌড়ি করা, রাস্তার আনাচে কানাচে কলকাতায় যদি আপনি যান দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো কোট পরে তিনি কোর্টে গেছেন, সাধারণ মানুষের জন্য লড়াই করেছেন, এই ভাবমূর্তি তৈরি ছাড়া আদতে খাতায় কলমে এক চুল কোনো লাভ হয়নি, এক চুল কোনো লাভ হয়নি। তো এই কারণেই আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সাধারণ মানুষের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যাবেন বটে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তিনি তার ইমপ্রেশন তৈরি করতে পারবেন কাদের কাছে? অলরেডি যারা ইমপ্রেসড। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কারুর কাছে ওই কালো কোট পরে নতুন কারুর কাছে ইমপ্রেশন তৈরি করতে পারবেন না, বরঞ্চ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন তারা আরো বেশি করে বিরক্তি হবেন। তার কারণ আমাদের টাকায় বারবার খরচ করে কোনো ফল না নিয়ে শূন্য হাতে কার্যত বেরিয়ে আসা এভাবে, এবং আমাদের টাকাগুলোকে ধ্বংস করে দেওয়া, যে টাকার মাধ্যমে আমাদের উন্নতি করা যেত, আপনাদের বাড়ির সামনে দিয়ে নর্দমাটা পরিষ্কার করানো যেত, পাকা ড্রেন করা যেত, রাস্তাটাকে ঠিক করা যেত, সেইগুলো না করে কপিল সিব্বালদের পকেটে কিভাবে টাকা ঢোকাচ্ছে সেটা আপনাদের মানে জানা উচিত। আমি পরের দিন একটা ভিডিওতে বিশ্লেষণ করব, আমি দেখলাম আরজি কর মামলাতে শুধুমাত্র কপিল সিবাল 5 দিনে, মাত্র 5 দিনে আমাদের এই রাজ্য সরকার আমার আপনার পকেটে টাকা খরচা করে 1,05,00,000 টাকা পেমেন্ট দিয়েছেন মাত্র 5 দিনে। কোনোদিন 23 লক্ষ, কোনোদিন 25 লক্ষ, কোনোদিন 26 লক্ষ, কোনোদিন 24 লক্ষ। প্রত্যেক দিনের অ্যাপিয়ারেন্সে মাত্র আধ ঘন্টা থেকে 1 ঘন্টার অ্যাপিয়ারেন্সে আমার আপনার কষ্টার্জিত করের টাকার 24 থেকে 25 লাখ টাকা করে পার ডে দিয়ে 5টা সিটিং এ তাকে 1,05,00,000 টাকা দেওয়া হয়েছে। এবার ভাবুন কপিল সিব্বাল ঠিক কত কত মামলায় রাজ্য সরকারকে সাহায্য করছে এই মুহূর্তে, কতগুলো মামলায়। যদি এই হিসাবটা দেখেন তাহলে দেখতে পারবেন যে কপিল সিব্বাল, আমি জাস্ট মজা করার জন্য বলছি, যে কপিল সিব্বালের বর্তমান আয় পশ্চিমবঙ্গ থেকে আমাদের এই রাজ্যের একটা 2-3টে জেলার আয়ের থেকে অনেক বেশি হয়তো দেখবেন। আমার কাছে তথ্য নেই, জাস্ট বলার চেষ্টা করলাম যে কপিল সিব্বালের আয় দেখবেন আমাদের রাজ্যের হয়তো 10-12টা জেলার থেকেও তার আয় বেশি হতে পারে, আমার আপনার টাকা দিয়ে তাকে পেমেন্ট করানো হচ্ছে। আর এর পরেও যদি সার্ভে সংস্থাগুলো দেখানোর চেষ্টা করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার আবারও মানুষ চাইছেন, তাহলে সেই অনুপ্রাণিত সার্ভে সংস্থাগুলোর উপর মানে বিশ্লেষণ করে লাভ নেই। তার কারণ এরকম আরো 4টে আমি আপনাদের সামনে আজকে দেখাতে পারতাম সমীক্ষা, যেখানে পরিষ্কারভাবে বিজেপিকে মানে মেজরিটি আসন দিয়ে ক্ষমতায় প্রথমবারের জন্য দেখানো হয়েছে। এইরকম সার্ভে সমীক্ষাও আমাদের কাছে রয়েছে, কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং হতো না। তাই সেই কারণে আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরলাম। আপনাদের মতামত লিখে জানাবেন, যে যুক্তিতে বিশ্লেষণ করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম সেটা কিছুটা হলেও কি বোঝাতে পারলাম আপনাদের, লিখে জানাবেন আপনাদের সামনে। এবারে পরিবর্তনের বছর, তাই সেই দিকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই অগণতান্ত্রিক রাজনৈতিক দলটাকে বোধহয় ফিরিয়ে আনা ঠিক হবে না। সহমত হলে লিখুন, আর সাবস্ক্রাইবের বাটনটা দয়া করে একটু প্রেস করে দিন। এখনকার মতো এখানেই।